উন্নত সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী। স্পার্শোকে আধুনিক যুগোপযোগী হিসেবে গড়ে তোলার তাগিদ। রামপুরায় গুলিসহ জোড়া হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড। ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি প্রসিকিউশনের। কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি আরব ফ্রান্সে বিমান দুর্ঘটনা, উড়োজানে থাকা ২৫ যাত্রী নিহত, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু। এবং ফিফা বিশ্বকাপে শেষ হলো রোমাঞ্চকর গ্রুপ পর্ব, মধ্যরাতে শুরু নকআউট যুদ্ধ। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হাসান। বর্তমান প্রজন্মকে এই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী সহ ২১ জন এবং তেজগাঁও কলেজে ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। এদিকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁয়ে স্পার্শো কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে এমন নির্দেশ দেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি ঘুরে দেখার পর বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্পার্শোকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২ পুলিশ সদস্যের একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর রায়ে সন্তুষ্টি জানিয়েছে প্রসিকিউশন, তবে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ। মুদাচ্ছির আলীর প্রতিবেদন। রামপুরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মায়া ইসলাম ও নাদিম। এছাড়াও শিশু বাসিত খান মুসা এবং নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল। এতে ৫ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়, যদিও আসামিদের মধ্যে কেবল গ্রেপ্তার রয়েছেন চঞ্চল চন্দ্র সরকার। রায়ে ন্যায় বিচার হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, রামপুরার ঘটনায় নির্দেশদাতা ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার। বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। মাননীয় ট্রাইব্যুনাল ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী। ১৯শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে।
এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এদিকে রায় ক্ষোভ প্রকাশ করেন ২০ বছরের কারাদণ্ড পাওয়া চঞ্চল চন্দ্রের ছোট ভাই উৎপল চন্দ্র সরকার। সংখ্যালঘু হওয়ার কারণে তার ভাইকে সাজা দেয়া হয়েছে বলে দাবি তার। আজকে মূলত হলো এটা না, মূলত হলো আমরা হইলাম সংখ্যালঘু। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে ভিন্ন অবস্থানে সরকার ও বিরোধী দলের সদস্যরা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, বিশাল এই বাজেটে ঘাটতি সংকুলন অসম্ভব। আর সরকারি দলের সদস্যরা মনে করেন এই বাজেটেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭১-এর মতোই ৮ দিনের লাইসেন্স স্থগিত ইস্যুতে বিরোধিতা করছে জামায়াত। মনিরুল ইসলামের প্রতিবেদন। ঘোষণার পরপরই প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে আসছে জামাত ইসলাম নেতৃত্বাধীন বিরোধী জোট। আর বাজেট পাশ হওয়ার ২ দিন আগে সংসদ ছিল উত্তপ্ত ও সরগরম। জামাত ইসলামী সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, বিশাল এই বাজেটে ঘাটতি সংকুলন অসম্ভব। এই বাজেটে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আসবে না। রাজস্ব আহরণের অনিশ্চয়তা, ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ের সংকোচন বাজেট বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য থাকলেও মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং বৃহৎ রাজস্ব ঘাটতির মতো বাস্তবতার মুখোমুখি হতে হবে। আর বাজেটের সপক্ষে নানান দিক তুলে ধরেন সরকার দলীয় সদস্যরা। তারা বলেন, এটি শুধু বড় বাজেটই নয়, আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এটি শুধু একটি বড় বাজেট নয়, বরং উন্নত বাংলাদেশ গড়ার একটি বড় অঙ্গীকার। অভ্যন্তরীণ উৎস হতে আমাদের রেখে যাওয়া যে ঋণ, সেই ঋণ 16 গুণ বেড়েছে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী চীন সফরে উত্তরবঙ্গের ২ কোটি মানুষ আশার আলো দেখছে বলে জানান ত্রাণমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর সফরে তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এছাড়া ফ্যাসিস্ট আমলের নিপীড়িত নির্যাতিতদের গেজেটভুক্ত করার দাবিও তোলেন তিনি। সবাই দেখি টেলিভিশনের সামনে জটলা বেঁধে বসে আছে। আমি ওই সময় এলাকায় ছিলাম। যারা আজকে নদীর কারণে ভূমিহীন হয়েছে, বসত বাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের যে উনি আশার আলো দেখিয়েছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাজেট নিয়ে বিরোধী দলের বিরোধিতা প্রসঙ্গে দীর্ঘ বক্তৃতা দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, কেবল বিরোধিতার খাতিরেই ভিন্ন মত দেখাচ্ছে জামাত। বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। বাজেটে হতদরিদ্রদের জন্য নানান পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যেই ওষুধের কাঁচামালের সংকট দূর করা হয়েছে, কর ছাড় দেওয়া হয়েছে মেডিকেল সরঞ্জামেও। গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে। ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস। এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট? ক্যান্সার, আইল্যান্ডস, কিডনি ডায়ালিসিসের সকল অনেকগুলি খরচ এগুলি কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দময় ও তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণীর জন্য লার্নিং উইথ হ্যাপিনেস নামে একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোক্তার আলীর প্রশ্নের লিখিত উত্তরে এমন তথ্য জানান মন্ত্রী। এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেটে কথা বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যান, সর্বশেষ বাজেটে ৫.৫ জিডিপির ঘাটতি বাজেট। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আপনি চীনে যান, সেখানেও ৪% জিডিপি ঘাটতি বাজেট। যারা শঙ্কা প্রকাশ করছেন তাদের জন্য বলতে চাই, মাননীয় স্পিকার, প্রথম বিরোধী দল হয়েছেন, অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন, সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর ২, ৪ বার ৫ বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। আজ সারা দেশ জুড়ে ছিল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণে এই বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ৬ থেকে ৫৯ মাস বয়সী ২,৩৫,০০,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। রোগ প্রতিরোধের পাশাপাশি হাম নিয়ন্ত্রণেও এই ভিটামিন ভূমিকা রাখবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস।
প্রায় 14 মাস পর দেশ জুড়ে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন। এবার 2,25,14,972 শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের সংখ্যা 28,38,794 জন, আর 12 থেকে 59 মাস বয়সী শিশুদের সংখ্যা 2,05,76,178 জন। শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা কমানো এবং চোখ স্বাভাবিক রাখার গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন এ। তাই এই ক্যাম্পেইনে অভিভাবকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বাচ্চা সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে। বিভিন্ন রোগ হয় যে ভিটামিন না খাওয়াইলে, তারপর টিকাগুলো না দিলে বিভিন্ন রোগ হয়। থেকে আমার জন্য অনেকটা ভালো হয়েছে, কারণ আজকালকার যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। কারণ যেমন দেখেন হামে দেখা দিতেছে, অনেক বাচ্চারা প্রতিবন্ধী বা এসবের কারণে তো না দেওয়ার কারণে হইতেছে। রাজধানীর শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000 ট্যাবলেট আমরা ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের খাওয়াতে শুরু করেছি। মন্ত্রী জানান, এই ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ বাড়ানো সহ হাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি। নিয়ম অনুসারে বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা, তবে ক্যাপসুল সংকটে গত বছরের মার্চ মাসের পর থেকে তার হয়নি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাম ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1057 জন। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 889 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 865 জন। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে 712 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তুরাগ নদে 7টি মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ডিএমপি। বিকেলে এক ব্রিফিংয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। ডিএমপির আওতাধীন এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফারুক হোসেন বলেন, যাচাই বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা দায়ের করা হয়নি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। একই দিনে 2 উড়োযান দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছে। এর মধ্যে সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 এবং ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 11 জনের মৃত্যু হয়েছে। 2 দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত রুমানা ফারা ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় শহর টম্বলিনের কাছে একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানে থাকা 11 আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে একজন পাইলট, 5 জন প্রশিক্ষক এবং 5 জন স্কাই ডাইভিংয়ের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে একটি হেলিকপ্টার। দেশটির পূর্বাঞ্চলের উপকূলীয় শহর রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে উড়োযানটিতে থাকা 14 আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। নিহতরা সৌদির নাগরিক এবং তারা আরামকো কোম্পানির কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।
মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আন্তর্জাতিক আকাশ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আরামকো হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়। এদিকে ফ্রান্সের দুর্ঘটনার কারণও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রুমা, মোহনা সংবাদ। অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে এমন মন্তব্য করে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, প্রকৃত তথ্য যাচাই বাছাই করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। সচিবালয়ে গণমাধ্যমে কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি একথা বলেন। এখনও অনেক পত্রিকায় অপতথ্য ছড়ানোর অভিযোগ করেন তিনি। সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর ও নিরাপদ হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলোতে সয়লাব হয়ে আছে ফেসবুক আপনারা, এবং শুধু তাই না, প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে সেটা দিয়ে বের করে আসবেন। খবরের ভেতরে খবর, তার ভিতরের খবর আমরা চাই। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত 8টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত এনেছে তেহরান। এতে নিজেদের ঘাঁটিতে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটনের এক কর্মকর্তা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুতই সমঝোতা লঙ্ঘনের চূড়ান্ত জবাব দেয়া হবে। ইরানের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে বাহরাইন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানে রাতভর টানা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে এবার যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত 2টি দেশে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। শনিবার দিবাগত রাতে ইরানের সিরিক শহর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরপরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। এই পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেন স্বয়ং এক মার্কিন কর্মকর্তা। এদিকে আইআরজিসি এক বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবার নরক যন্ত্রণা ভোগ করবে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেন, আমেরিকা ইরানের দক্ষিণ উপকূলে প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে দেশটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী। স্পর্শকে আধুনিক হিসেবে গড়ে তোলার তাগিদ। রামপুরায় গুলিসহ জোড়া হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি প্রসিকিউশনের। কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি আরব ফ্রান্সে বিমান দুর্ঘটনা, উড়োজানে থাকা 25 যাত্রী নিহত, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু। এবং ফিফা বিশ্বকাপে শেষ হল রোমাঞ্চকর গ্রুপ পর্ব। মধ্যরাতে শুরু নকআউট যুদ্ধ, প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।